আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। 5ই আগস্ট একাধারে ঘটে গেছে বেশ কয়েকটি ঘটনা। দিন শেষে অধ্যাপক ইউনূস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেছেন, 2026 সালের ফেব্রুয়ারিতে রোজার আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিতে নির্বাচন কমিশনকে চিঠি দেবেন। অধ্যাপক ইউনূস তার ভাষণের শেষ দিকে বলেছেন, এবার সবাই আনন্দ সহকারে ভোট দিতে পারবে। যদি সবার কথাই ধরে নেই, তাহলে আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ 14 দলের সমর্থকরা কি ভোট দিতে পারবে? যদি তারা তাদের পছন্দসই দল ও প্রার্থীকে ভোট দিতে না পারে, তাহলে সেটি কি একপেশে নির্বাচন হবে না? অধ্যাপক ইউনূসের ভাষণের আগে সরকার সমর্থিত কিংস পার্টির হঠাৎ কক্সবাজারে বিশেষ ভ্রমণ, মানিক মিয়া এভিনিউতে কোটি টাকা খরচ করে জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠান নিয়ে চোখ কান খাড়াই ছিল দেশের মানুষের। বিকেলে 28 দফার ঘোষণাপত্র পাঠ করেন অধ্যাপক ইউনূস। আমাদের বিশ্লেষণ হলো, অধ্যাপক ইউনূস বাংলাদেশের মুক্তি সংগ্রাম ও স্বাধীনতা যুদ্ধ, স্বাধীনতা পরবর্তী অনেকগুলো ঐতিহাসিক সত্যকে বিকৃত করে তুলে ধরেছেন। বিএনপিকে খুশি করতে গিয়ে শেষ পর্যন্ত নিজের ইচ্ছের বিরুদ্ধে 111 বিরোধী মন্তব্য জীবনে প্রথমবারের মতো প্রকাশ করলেন অধ্যাপক ইউনূস। আবার জামাত ইসলামকে খুশি করতে গিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধে স্বাধীনতা বিরোধীদের ঘৃণ ভূমিকা সম্পর্কে কিছুই নেই ঘোষণাপত্রে। তবে স্বাধীনতা বিরোধী শক্তিগুলো যে এখনো বাংলাদেশে ঘৃণই রয়ে গেছে তার প্রমাণ মিলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। অধ্যাপক ইউনূস যখন স্বাধীনতা বিরোধীদের ভূমিকা গোপন রাখছিলেন, তখন টিএসসিতে তাদের বিরুদ্ধে হয়েছে মিছিল। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। নির্বাচন কবে হবে তা নিয়ে এত নাটক বাংলাদেশের ইতিহাসে এবারের মতো আর কখনো হয়নি। সবশেষ লন্ডন বৈঠকে যৌথ ঘোষণায় বলা হয়েছিল, 4টি যদি ও কিন্তু ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তারপরও সন্দেহ দূর হয়নি। খোদ সরকারের অনেকের মুখ থেকে ফেব্রুয়ারি না এপ্রিল তা নিয়ে অনেক অনিশ্চয়তার কথা শোনা গিয়েছিল। এমনকি কয়েকদিন আগে উপদেষ্টা ফরিদ আক্তার বলেছিলেন, শেখ হাসিনার বিচার না করে তারা ক্ষমতা থেকে যেতে পারেন না। শেষ পর্যন্ত 5ই আগস্ট রাত 8টা 20 মিনিটে অধ্যাপক ইউনূস জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিলেন, সেখানে লন্ডন ঘোষণা মোতাবেক ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচনের কথা জানালেন। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে তিনি প্রধান নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠাবেন যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। দর্শক, নির্বাচনের দিনক্ষণ না আসলেও ফেব্রুয়ারি মাসটি নিশ্চিত হওয়ায় আপাতত কিছুটা হলেও স্বস্তি এসেছে। তবে অধ্যাপক ইউনূসের ভাষণের শেষ দিকে নির্বাচন সম্পর্কে তিনি এমন একটি কথা বলেছেন, সেটির বাস্তবায়ন আদৌ সম্ভব কিনা তা নিয়ে প্রশ্ন তোলা যায়। তিনি বলেছেন, এবার আমরা সবাই ভোট দেব, কেউ বাদ যাবে না। সবাই যেন বলতে পারি, নতুন বাংলাদেশ করার পথে দেশকে রওনা করার জন্য আমি আমার ভোটটা দিয়েছিলাম। প্রশ্ন হলো, এই সবাই বলতে নিশ্চয়ই অধ্যাপক ইউনূস বাংলাদেশের সকল ভোটারকে বুঝিয়েছেন, কিন্তু এর মধ্যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, জাতীয় পার্টি সহ 14 দলের শরিক দলগুলো মাঠ ছাড়া। তারা কি নির্বাচন করতে পারবে? যদি না পারে, তাহলে তাদের সমর্থকেরা কিভাবে ভোটের দিনকে অধ্যাপক ইউনূসের ভাষায় ঈদের দিনের মতো উৎসবে পরিণত করবে? দর্শক, এই প্রশ্নের উত্তর হয়তো ভবিষ্যতে পাওয়া যাবে। তার আগে দেখে আসি, কোটি টাকা খরচ করে সরকার যে জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠান করলো, সেই ঘোষণাপত্র কেমন হলো। গত বছরের 31শে ডিসেম্বর থেকে সরকার নিয়োগকর্তাদের খুশি করতে এই ঘোষণাপত্র দিব করে করে 7 মাস এরই মধ্যে শেষ করেছে অধ্যাপক ইউনূসের সরকার। অবশেষে মানিক মিয়া এভিনিউতে সেই ঘোষণাপত্র পাঠ করলেন অধ্যাপক ইউনূস। তার আগে সভাস্থলে ঘটে ছোটখাটো একটি দুর্ঘটনা। বেলুন বিস্ফোরণে 11 জন আহত হয়। ঘোষণাপত্রে 28টি দফা আছে। ঘোষণাপত্রে এর বাস্তবায়ন কিংবা কার্যকরের দিনক্ষণ নিয়ে কিছুই বলা হয়নি। ঘোষণাপত্রে জুলাই আন্দোলনে নিহতদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে শহীদদের পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার কথা বলা হয়েছে পরবর্তী সরকার সংবিধানের 4র্থ তফসিলে এটি সংযুক্ত করবে। তবে 21টি যেহেতু এবং 5টি সেহেতুর মিশ্রণে যে চূড়ান্ত ঘোষণাপত্র পাঠ করা হয়েছে, সেখানে কমিয়ে ফেলা হয়েছে জুলাই আন্দোলনে মৃতের সংখ্যা এবং সরকারের আগের বয়ান। জুলাই ঘোষণাপত্র অনুযায়ী প্রায় 1000 মানুষ জুলাই আন্দোলনে মারা গেছে, অথচ এতদিন সরকার থেকে কখনো 1400, কখনো 2000 মানুষ মারা গেছে বলে দাবি করা হয়েছিল। তবে এই যেহেতু এবং সেহেতুর মার প্যাচে যে জুলাই ঘোষণাপত্র অধ্যাপক ইউনূস পড়ে শোনালেন, সেটি বাংলাদেশের ইতিহাসবিদদেরকে নতুন করে সমস্যায় ফেলে দেবে।
আমাদের বিশ্লেষণ হলো আওয়ামী লীগের সমালোচনাকে ভিত্তি করে এই ঘোষণাপত্র তৈরি করা হলেও এতে বাংলাদেশের ইতিহাসকে চরমভাবে বিকৃত করা হয়েছে। এই ঘোষণাপত্রের পরতে পরতে রয়েছে শুভঙ্করের ফাঁকি। দেখে আসি সেই শুভঙ্করের ফাঁকিগুলো কি কি। স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত পৌঁছানোর ক্ষেত্রে বাঙালির যে মুক্তি সংগ্রামের ধারাবাহিকতা তার তেমন কোনো উল্লেখই নেই ঘোষণাপত্রে। অধ্যাপক ইউনূস স্বীকারই করলেন না 52 ভাষা আন্দোলনের কথা, অথচ ঘোষণাপত্রটি দেওয়া হয়েছে বাংলায়। অধ্যাপক ইউনূস হয়তো ভুলেই গেছেন 66-এর 6 দফা, 69-এর গণঅভ্যুত্থান আর বাঙালির সেই গর্জন, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম 1971 সালের 7ই মার্চের কথা। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস সম্পর্কে অধ্যাপক ইউনূসের স্মৃতিভ্রম ঘটার কারণটা সহজেই অনুমান করা যায়। কারণ এই দীর্ঘ সংগ্রামের গৌরব গাথা তুলে ধরতে গেলেই তো চলে আসবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম। তাই 23 বছরের ইতিহাস এক লাফে প্রথম দফায় এক বাক্যে শেষ করে দিলেন অধ্যাপক ইউনূস। ঘোষণাপত্রের দ্বিতীয় দফায়ও ঘটেছে ইতিহাস বিকৃতি। বাংলাদেশের মুক্তি সংগ্রাম হয়েছিল 4টি মূলনীতির উপর ভিত্তি করে, এগুলো ঐতিহাসিকভাবে স্বীকৃত। অধ্যাপক ইউনূস সেগুলোকে বিকৃতভাবে উপস্থাপন করলেন, ঠিক যেভাবে সংবিধান সংস্কার কমিশনের সুপারিশে এসেছে সেভাবে। দর্শকের ঘোষণাপত্রে অবমাননা করা হয়েছে বাংলাদেশের প্রথম সংবিধানকে, যেটি প্রণীত হয়েছিল 1972 সালে। ঘোষণাপত্রের তৃতীয় দফায় বলা হয়েছে 1972 সালের সংবিধান প্রণয়ন পদ্ধতি এবং এর কাঠামোগত দুর্বলতা আছে, অথচ বাংলাদেশের বাঘা বাঘা সংবিধান বিশেষজ্ঞরা এক বাক্যে মানেন 1972 সালের সংবিধানটি বিশ্বের অন্যতম সেরা একটি সংবিধান। দর্শক, ঘোষণাপত্রের 4 নম্বর দফাটি ইতিহাসের চরম সত্যকে পাশ কাটিয়ে গিয়েছেন অধ্যাপক ইউনূস। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছিল 1975 সালের 15ই আগস্ট। জেলবন্দি অবস্থায় হত্যা করা হয়েছিল জাতীয় 4 নেতাকে। বঙ্গবন্ধু ও জাতীয় 4 নেতা ছাড়া বাংলাদেশের মুক্তির কথা ভাবতে পারে না ইতিহাসের কোনো পাতা, অথচ তাদের কথা গুণাক্ষরেও বলা হলো না ইউনূসের ঘোষণাপত্রে। এই দফাটি পড়ে বোঝা যায় বিএনপিকে খুশি করতে গিয়ে অধ্যাপক ইউনূস ইতিহাসের অনেক সত্যকে উজ্জ্বল রেখেছেন। বিএনপিকে খুশি করতে গিয়ে নিজেই বিপদে পড়েছেন অধ্যাপক ইউনূস। 111 কে বলেছেন দেশি বিদেশি চক্রান্ত, অথচ অধ্যাপক ইউনূস 2007 সালে নাগরিক শক্তি নামে রাজনৈতিক দল করার সময় ওই 111ই বলেছিলেন জাতির জন্য মহা সুযোগ। তার চেয়ে বড় কথা হলো 111 আসার পেছনে ইতিহাসকে একেবারে বিকৃত করে গেছেন অধ্যাপক ইউনূস। দলীয় বিচারককে তত্ত্বাবধায়ক সরকার প্রধান করার জন্য 2006 সালে বিএনপি সরকার বিচারপতিদের অবসরের বয়স বাড়িয়েছিল, যাতে সাবেক প্রধান বিচারপতি KM হাসান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হতে পারেন। এর প্রতিবাদে তখন সবগুলো বিরোধী দল একযোগে আন্দোলনে নামে। 2006 সালের 28 অক্টোবর সারা দেশ হয় রণক্ষেত্র। KM হাসান প্রধান উপদেষ্টা হতে অস্বীকৃতি জানালে নিয়ম ভেঙে রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন নিজেই হন প্রধান উপদেষ্টা। তারপর থেকে যে সহিংসতা হয় সেটিকে অধ্যাপক ইউনূস বলছেন দেশি বিদেশি ষড়যন্ত্র। যদি ষড়যন্ত্র হয় তাহলে তিনি 2007 সালে যতগুলো ভাষণ বা বক্তব্য দিয়েছেন তার সবগুলোতেই ওই সরকারের কেন ভূয়সী প্রশংসা করেছিলেন। মজার বিষয় হলো 111 কে দেশি বিদেশি ষড়যন্ত্র বললেও 2008 সালের নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন তোলা হয়নি ঘোষণাপত্রে। 2014 থেকে 2024 পর্যন্ত 3টি নির্বাচন নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। ঘোষণাপত্রটি পড়লে মনে হতে পারে এটি গত 16 বছরে আওয়ামী লীগ কি কি অপকর্ম করেছে তার ছোট খাটো খতিয়ান, সেটি তুলে ধরতে গিয়ে বাকি সবকিছুর ফিরিস্তি আনা হয়েছে। তবে সরকারের পক্ষ থেকে এতদিন পুলিশ, র্যাব, বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনীগুলোকে জুলাই আন্দোলনে গুলি চালানোর জন্য দোষারোপ করা হয়ে আসছে, কিন্তু ঘোষণাপত্রে আইন শৃঙ্খলা বাহিনীর কথা বলা নেই, আছে আওয়ামী বাহিনীর কথা। আবার চূড়ান্ত ঘোষণাপত্রে শাপলা চত্বরের ঘটনা বাদ দেয় হতাশ হয়েছে সরকার আরেক মিত্র হেফাজতে ইসলাম। দর্শক, 30.5 লাখ টাকা খরচ করে, ট্রেন ভাড়া করে, কোটি টাকা খরচ করে মানিক মেভিনিতে যে আয়োজন করা হলো সেই ঘোষণাপত্রের কোথাও জুলাই আন্দোলনে পুলিশ হত্যার কথা কিছুই নেই। এমন সত্যের অপলাপ করা এই জুলাই ঘোষণা ভবিষ্যতে হয়তো নতুন করে বিতর্ক তুলবে। আবার নির্বাচনী ঘোষণা আসলেও তা নিয়ে রয়ে গেছে সংশয়। বিশেষ করে জামাতের নেতা আব্দুল্লাহ তাহের 5ই আগস্ট বলেছেন সংস্কার শেষ না করে নির্বাচন হলে সেটি হবে বিশ্বাসঘাতকতার শামিল। সরকারকে গত 1 বছর ধরে অকুণ্ঠ সমর্থন দেয়া অধ্যাপক ইউনূসের বিশ্বাসঘাতকতা জামাত কি মেনে নিবে? বিশেষ করে সন্ধ্যায় টিএসসিতে যে ঘটনা ঘটে গেল, এরপর জামাত ইসলামী হয়তো ভিন্নভাবে ভাবতে পারে।
ছাত্র শিবিরের উদ্যোগে টিএসসিতে একটি আয়োজনের অংশ হিসেবে যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্তদের ছবি রাখা হয়েছিল। যাদের ছবি রাখা হয়েছিল তারা সবাই পাকিস্তানি সেনাবাহিনীর গণহত্যার দোষর হিসেবে স্বীকৃত। শিবিরের এমন কাণ্ডে ফুঁসে ওঠে ঢাবির সাধারণ ও বামপন্থী ঘরানার শিক্ষার্থীরা। শেষমেশ পুলিশ প্রহরায় ঢাবি কর্তৃপক্ষ ছবিগুলো সরিয়ে নেয়। এ নিয়ে দুপক্ষের মধ্যে দেখা দেয় উত্তেজনা। আশঙ্কার কথা হলো, সেই উত্তেজনা যদি জাতীয় পর্যায়ে ছড়িয়ে পড়ে তাহলে অধ্যাপক ইউনূসের সেই যদি ও কিন্তুগুলো কি আবার ফিরে আসবে না তো? এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আবার।